Modi is a good guy, ভালো ছেলে, as if he knew I was not happy and it was important to make me happy. যে ভাষায় কথা বলছেন মনে হচ্ছে পাড়ার জেঠু শাসন করছেন। পাড়ার জেঠু শাসন করছেন একটি স্কুল ছাত্রকে। নরেন্দ্র মোদীর কথাই বলছি না, আমি দেশের কথা বলছি, দেশের সার্বভৌমত্বের কথা বলছি, আমাদের দেশটার কথা বলছি। কিন্তু স্বামী বিবেকানন্দের একটা প্রবন্ধ ছিল না, ছোটবেলায় পড়ানো হতো, গায়ে মানে না আপনি মোড়ল বলে, একদম ছোট প্রবন্ধ, সে নিজেই বলে যাচ্ছে আমি অমুক, আমি তমুক, আমি তমুক। আজ পর্যন্ত কেউ, আমি কংগ্রেসের ইন্দিরা গান্ধীর কথা বলছি না, জওয়াহরলাল নেহরুর কথা বলছি না, দরকার নেই, রাজীব গান্ধীর কথা বলছি না, আমি তো অন্যদের কথা বলছি। আজকে বাংলাদেশে আর আমেরিকায় দুটো জায়গায় একটা কমন দুটো জিনিস আছে। ট্রাম্পের এই নাক গলানোতে, ভারতের আভ্যন্তরীণ বিষয়ে এরকম নাক গলানোতে ভারতের বিনিয়োগকারীদের কেন ক্ষতির মুখে পড়তে হবে? নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। ভেনেজুয়েলায় আগ্রাসন চালানোর পর আমরা একটি খোলা আড্ডা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে এবার ট্রাম্পের লক্ষ্য কি। লাতিন আমেরিকার কোনো দেশ, কিউবা বা মেক্সিকো, এদের মতো কোনো দেশ, না অন্য কোনো দেশ? তখনই আমাদের একটা আশঙ্কা ছিল যে ভারতের উপরেও মোদি কিন্তু তার চাপ বাড়াবে, এবং আমাদের সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে ট্রাম্প একটি ইন্টারভিউতে পরিষ্কার একেবারে নরেন্দ্র মোদীর নাম করে তিনি কিন্তু হুমকি দিয়ে দিয়েছেন। এবং সেই হুমকিটা হচ্ছে সেই রাশিয়ান তেল কেনা নিয়ে। ভারতের একেবারে আভ্যন্তরীণ বিষয় রাশিয়ান তেল কেনা নিয়ে তার হুমকি হচ্ছে, ভারত রাশিয়ান তেল কেনা যদি পুরোপুরি ট্রাম্পের কথা মতো না বন্ধ করে তাহলে তিনি শুল্ক আরো বাড়াবেন, মানে ভারতকে প্রায় ভাতে মারার ব্যবস্থা করবেন। এবং সেই সঙ্গে তিনি নরেন্দ্র মোদী সম্পর্কেও যে কথাগুলো বলেছেন সেটাও অত্যন্ত অপমানকর বলে ভারতের একটি বড় অংশ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল মনে করছে। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে মোদী আমাকে খুশি করার চেষ্টা করেছে কিন্তু আমি খুশি নই। তিনি অ্যাকচুয়াল কি বলেছেন আপনারা এবার সেই ভিডিওটি দেখে নিন, এবং তারপরে আমরা এই বিষয়টি নিয়ে সবিস্তার আলোচনা করব যে এর রাজনৈতিক প্রভাব কি এবং বাণিজ্য মহলেও এর কি প্রভাব পড়তে চলেছে। I really do believe that what he did with India is the chief reason India is now buying substantially less Russian oil. So I hope we pass this bill soon. And after this, they wanted to make me happy, basically. He wanted to. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be people are very afraid bad of for that. them. এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনি তো ভিডিওটি দেখলেন আজকে। আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনার প্রথম প্রতিক্রিয়া কি? যেটা বিরোধী দল কংগ্রেস এবং অন্যরা যে কথাটা বলছে যে এটাতে তারা মোদীকে হেনস্থা করেছেন ট্রাম্প, সেটা সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? সুব্রত, প্রথমে সমস্ত দর্শককে, তোমার যত চ্যানেলের দর্শক আছেন তাদের সকলকে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তারপরে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সবচেয়ে দুঃখের ঘটনা হচ্ছে এখানে যে আমেরিকার রাষ্ট্রপতি যে ভাষায় আমাদের দেশের প্রধানমন্ত্রী, সর্বোচ্চ মানে পদ যাকে বলা হয়, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলছেন মনে হচ্ছে পাড়ার জেঠু শাসন করছেন। পাড়ার জেঠু শাসন করছেন একটি স্কুল ছাত্রকে, যে আমি তো জানি যে তুমি আমার বিরুদ্ধে কোনো কথা বলতে চাও না, ঠিক এক্স্যাক্টলি এরকম, আমি জানি আমাকে খুশি করতে চাও আর তার জন্য তুমি কি কি করবে সেটাও আমি জানি, কিন্তু তাহলেও যে তোমার এটা মনে রাখতে হবে যদি তুমি না করো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। একদম এইভাবে বলা, এটা যে কত বড় অপমান দেশের পক্ষে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
কথাই বলছি না, আমি দেশের কথা বলছি, দেশের সার্বভৌমত্বের কথা বলছি, আমাদের দেশটার কথা বলছি, যে দেশটা একটা স্বাতন্ত্র, একটা সার্বভৌম চেহারা নিয়ে দাঁড়িয়েছিল একেবারে স্বাধীনোত্তর কাল থেকে। আমি এখানে কংগ্রেসের কথাও বলছি না, আমি তুমি বিজেপি প্রধানমন্ত্রী বলো, যে যে কেউ যারা এসেছেন, কেউ এরকম ভাবে মাথা ঝোঁকাননি একটি বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছে, মনে হচ্ছে দেখে, ঠিক যেভাবে উনি বলছেন। কি বলছেন লক্ষণীয় দেখো, ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাচ্ছেন, সেখানে মানে কোনো প্রেস কনফারেন্স করে নয় যেখানে প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিচ্ছু না, সরাসরি বলছেন যে মোদি ইজ এ গুড গাই। ঠিক এক্স্যাক্টলি যেটা বলছেন, মোদি ইজ এ গুড গাই, ভালো ছেলে, অ্যাজ ইফ হি হি নিউ আই ওয়াজ নট হ্যাপি and it was important to make me happy. ও জানতো যে আমি এটা খুশি নয়, আর আমাকে তো খুশি করা তোর কাজ। কি সাংঘাতিক স্পর্ধা, কি সাংঘাতিক ঔদ্ধত্য! ইট ইজ কিন্তু ইম্পর্টেন্ট, আপনি তাতেও যেটা কথাটা, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক মি হ্যাপি। ইট ইজ ইম্পর্টেন্ট টু মেক মি হ্যাপি, আমাকে খুশি করতেই হবে, মোদির সেটাই তো কাছে এটা জরুরি কাজ। ইম্পর্টেন্ট কেন, সেই প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ কারণ মোদি তার হয়ে প্রচার করেছেন, হাউ মোদি করে, হাউ ট্রাম্প করেছেন, তিনি তিনি কি বা ট্রাম্প সরকার বলেছেন, তিনি প্রচার চালিয়েছেন ট্রাম্পের হয়ে, তিনি নিয়ে গিয়েছেন নিজের রাজ্যে, সাংঘাতিক ভাবে তাকে মাথায় তুলে, যাকে বলি আমরা নেচেছি, আমাদের দেশ, আমরাও তো তার মধ্যে আছি, উই অলসো পার্টিসিপেটেড, কারণ যাগযজ্ঞ করেছি, পুজো করেছি, এবং তিনি জিতে আসার পরে আমরা টুইট করেছি বিভিন্ন রকম ভাবে। এবং এটা এরপরে এত ঘটনার পরেও মোদি যে চুপ করে থাকবেন সেটা আমরা জানি, নরেন্দ্র মোদী 56 ইঞ্চি আছে সেটা আমরা জানি, এক্স্যাক্টলি উই নো দ্যাট, কিন্তু তার প্রকাশ আমরা দেখতে পাই না, সেটাও দেখতে পাই না, কোনো ক্ষেত্রে দেখতে পাই না। তুমি লক্ষ্য করে দেখবে, অপারেশন সিন্দুর সাংঘাতিক ভাবে তৈরি হলো, একটি বিদেশি রাষ্ট্র ভারতের পাশে দাঁড়ালো না। এবং এই নিয়ে আমরা জানি, এই যে আমাদের প্রাক্তন বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী যশবন্ত সিনহা কি সাংঘাতিক ভাবে কড়া সমালোচনা করেছেন, যে অপারেশন সিন্দুরের পরে তাও বিদেশি রাষ্ট্র ভারতের পাশে দাঁড়ানো কেন? কারণ ভারতকে কি মনে করছে, ভারতকে এলেবেলে মনে করছে ভারত খুব একটা গুরুত্বের জায়গা নেই। আমি নিজে বিশ্বগুরু বলে খুব নিজেকে প্রচার করলাম। এই তো স্বামী বিবেকানন্দের একটা প্রবন্ধ ছিল না, ছোটবেলায় পড়ানো হতো, গায়ে মানে না আপনি মোড়ল বলে, একদম ছোট প্রবন্ধ, সে নিজেই বলে যাচ্ছে আমি অমুক, আমি তমুক, আমি তমুক, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। এক্স্যাক্টলি সেই রকম, এটা গায়ে মানে না আপনি মোড়ল করে তো লাভ নেই। আমি বলতে পারি আমার ভক্তবৃন্দ আছে, তারা খুশি হয়, তাদের আমি খুশি রাখার জন্য যা যা করণীয় করতে পারি, আমি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারি, আমি ড্রেস করে মন কি বাত বলতে পারি, সব করতে পারি, প্রচার করতে পারি, কিন্তু তাতে তো আসল সত্যটা চাপা যায় না। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে, এটা এত দুর্ভাগ্যজনক আমাদের প্রত্যেকের কাছে। আজ পর্যন্ত কোনো ভারতের প্রধানমন্ত্রী যে কেউ হন, এমনকি চন্দ্রশেখর, দেবেগৌড়া, আমি তাদের কথা বলছি, অটল বিহারী তো বাদই দিলাম, কেউ আজ পর্যন্ত কেউ, আমি কংগ্রেসের ইন্দিরা গান্ধীর কথা বলছি না, জওয়াহরলাল নেহরুর কথা বলছি না, দরকার নেই, রাজীব গান্ধীর কথা বলছি না, আমি তো অন্যদের কথা বলছি, তারা কেউ এভাবে আমেরিকার রাষ্ট্রপতি তাদের কার্যত ধমক দিচ্ছেন, এটা ধমক ছাড়া কি, এটা দিচ্ছেন, এবং সেটা আমরা শুনছি, আমাদের প্রধানমন্ত্রী সেটা শুনছেন কেন? এবারে তোমার কাছে এই প্রশ্নটা আসতে পারে, আমাদের মনে এটা জাগতে পারে, এটা কেন উনি চুপ, কেন, কিসের জন্য চুপ, এত কাণ্ড করেও চুপ কেন? বাংলাদেশে হিন্দুদের মারা হয়েছে আমরা জানি, ঠিক আছে, উনি চুপ, মোদি কিন্তু চুপ। আর তার ভক্তবৃন্দ যারা যারা এখন হয়েছে, বিভিন্ন কথা বলা এখন হয়েছে, কথা বলে যা, তারাও সন্ত হয়ে গেছে, তারাও সাধু সন্ত হয়ে গেছে, কে দেবকী নন্দন ঠাকুর, রাম ভদ্রাচার্য, এরা সমস্ত রামায়ণ পাঠ টাট করেন টরেন। আগে দেখতাম এই সব রামায়ণ পাঠ যারা করেন তাদের ডেকে আনা হতো, রাত্রির বেলায় রামায়ণ পাঠ করিয়ে তাদের বিদায় দেওয়া হতো। এখন তারা হয়ে গেছেন সাধু সন্ত নাকি। তো সাধু সন্ত তোরা এখন দেখছি যে তারা মানে ডিকটেট করছেন টার্মস, কি একে রাখা যাবে না, মুস্তাফিজুরকে রাখা যাবে না, ওকে রাখতে হবে। আরে তুমি বলার কে? হু আর ইউ?
হু আর ইউ টু ডিকটেট? কিন্তু আমার মনে হয় এই বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপটি করে বসে আছেন সেই জিজ্ঞেস করো, এটা কেউ বলতে পারছে না। কারণ আমরা খুব সন্দেহের চোখে দেখছি ব্যাপারটাকে। আমি শুধু না, বিরোধীরা দেখছে। এর উত্তর দেওয়ার উচিত ছিল প্রধানমন্ত্রীর। কারণ কেন উত্তর দেওয়া উচিত ছিল? কারণ তার নিজের যে প্রধানমন্ত্রীত্বের যে আসন, তার যে সম্মান, সেটা রক্ষা করার জন্য তার নিজের মুখ খোলা দরকার ছিল। আজকে বাংলাদেশে আর আমেরিকায় দুটো জায়গায় একটা কমন দুটো জিনিস আছে। একটা হচ্ছে আম্বানির ব্যবসা আছে আমেরিকায়, যথেষ্ট ভালো, আমরা জানি সেটা। আদানিরও আছে, আবার আদানির বাংলাদেশেও আছে। এই যে বাংলাদেশে এত গন্ডগোল হচ্ছে, আজ পর্যন্ত কি আদানিকে বলা হয়েছে তুমি বাংলাদেশের বিদ্যুৎ দেওয়া বন্ধ করো? বলেছে কেউ? সরকার বলেছে? নাকি সরকারের ভক্তবৃন্দরা, এর অন্ধ ভক্তবৃন্দদের বলবার সাহস আছে? কোনো ভক্তর সাহস নেই সেটা বলার। কেন নেই? এবং কেন প্রধানমন্ত্রী বা বলছেন না আদানিকে? এই বাংলাদেশ যে যা যা করছে, এই যে যারা হিন্দু সম্রাট, যিনি একদম এই আমাদের কাছে এসেছিলেন, হিন্দুদের রক্ষার্থে এসেছেন তিনি। এতদিন হিন্দুরা কোন গভীর জলে পড়েছিল আমরা জানি না। এখন শুধু একটা জিনিস দেখি সুব্রত, সরকারের বিরুদ্ধে যদি তুমি প্রশ্ন করো তাহলে তুমি কিন্তু হিন্দু বিরোধী এবং তুমি দেশদ্রোহী। এই দুটোই তুমি হিন্দু বিরোধী এবং দেশদ্রোহী। সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলেই ব্যাস শেষ। তুমি এখানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডিপ স্টেট। কোথা থেকে এটা আসে জানি না, ডিপ স্টেট এটা করানো হচ্ছে। সাংবাদিকতা ধর্ম মানলে সে তারা ডিপ স্টেট, তারা শাসককে প্রশ্ন করলেই ডিপ স্টেট। ডিপ স্টেট মানে কেন? ডিপ স্টেট মানে হচ্ছে বিদেশ থেকে টাকা এসে তারা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন, প্যারালাল গভর্নমেন্ট চালাবার প্ল্যান করছে, সে ডিপ স্টেট চালাবার চাষে। আরে ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে যে এই কথাটা বলে, আমেরিকা সম্পর্কে বলা হয় আমেরিকা যা খুশি করছে করুক, আমার দেখার দরকার নেই। ভারতে তোমরা তো এই গণতন্ত্রের হাত ধরেই সিংহাসনে আসীন হয়েছো, শাসন করছো এই গণতন্ত্রের হাত ধরেই, এই লোকেদের ভোট পেয়ে। কিন্তু সেখানে লোকেদের কাছে তোমার যে অ্যাকাউন্টেবিলিটি, সেটা কোথায়? সেই অ্যাকাউন্টেবিলিটিটা নেই। দুটো জায়গায় একটা ভীষণ রকমের ব্যর্থতা আমি এখানে আসছি, এই পর্যায়ে বলছি। প্রথম পর্যায়ে, দুটো পর্যায়ে আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রশাসনিক পর্যায়ে, আর একটা হচ্ছে বৈদেশিক নীতির পর্যায়ে। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। সম্পূর্ণভাবে হয়তো বলাটা বেশি হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয় সাফল্য থাকতে পারে, কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতা ধরে রাখবার জন্য তারা প্রশাসনিক ব্যর্থতা, যাকে বলা হয় প্রশাসন চালাতে পারছে না, এবং বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ বলে আমি মনে করছি। সুব্রত, আমরা কংগ্রেস কি বলেছে এই ব্যাপারে, কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সেনেতের একটি ভিডিও এর মধ্যেই সামনে এসেছে, আজকেই তিনি এটা পোস্ট করেছেন। আমরা সেটা একটুখানি দেখে নিই, তারপরে আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে যাব, যে ভেনেজুয়েলার আগ্রাসনের প্রেক্ষিতে ভারতের যে বিবৃতি এসছে, ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে ভেনেজুয়েলার অধিবাসীদের নিয়ে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় ঢুকবো। গৌতম দা, আমরা এই ভিডিওটা দেখার পরে সেই আলোচনায় ঢুকছি। 1971 की बात है, इंदिरा जी ने पाकिस्तान के 2 टुकड़े करने का मन बना लिया था। हमारी सेना हमलावर थी और तब अमेरिका ने अपने तेवर दिखाते हुए कहा कि वो 7वां बीड़ा भेज रहा है। इंदिरा जी ने कहा 7वां बीड़ा तो क्या, आप 70वां भी भेज दीजिए, हम आपसे डरने वाले नहीं है। पाकिस्तान को तो हम सबक सिखा के रहेंगे। पाकिस्तान के उन्होंने 2 टुकड़े की और विश्व का भूगोल बदल दिया। ऐसी थी इंदिरा गांधी। और इंदिरा गांधी बनने की तमन्ना रखने वाले नरेंद्र मोदी की असलियत सुनिए। डोनाल्ड ट्रंप अपने चाटुकारों के साथ, अपने अधिकारियों, अपने सेनेटर के साथ खड़े होकर दिन दहाड़े भारत का अपमान करते हैं, हमारा तिरस्कार करते हैं, हम पर फब्तियां कसते हैं, ह्यूमिलिएट करते हैं, स्निगर करते हैं हम पर। वो ये तक कहते हैं कि नरेंद्र मोदी को पता है कि वो आजकल खुश नहीं है, तो उनको खुश करने के लिए नरेंद्र मोदी जी हर काम कर रहे हैं। जैसे रूस से तेल इसलिए कम खरीदा जा रहा है क्योंकि नरेंद्र मोदी डोनाल्ड ट्रंप को खुश करना चाहते हैं। और उसके बाद उनके बगल में खड़ा हुआ सेनेटर कहता है कि भारत के जो एम्बेसडर हैं अमेरिका में, वो गिड़गिड़ा रहे हैं और कह रहे हैं कि साहब को समझाइए, हम लोग रूस से तेल कम खरीद रहे हैं, हमसे वो खुश हो जाएं। अरे भाई, ऐसा क्या खुश करने का मन बना
लिया नरेंद्र मोदी जी ने, जो देश की अस्मिता, देश के सम्मान, देश के आत्मसम्मान से ज्यादा है। ये सब कहा डोनाल्ड ट्रंप और उनके साथियों ने, लेकिन भारत सरकार की ओर से नरेंद्र मोदी के मुंह से चू तक नहीं निकली भारत के इस अपमान पर। कितना कायर प्रधानमंत्री है इस देश का, किस मोड़ पर लाकर इस देश को खड़ा कर दिया है कि डोनाल्ड ट्रंप हमारा खुलेआम अपमान कर रहा है। और तो और जब अमेरिका ने वेनेजुएला के राष्ट्रपति को गिरफ्तार किया और छोटे छोटे देशों ने इसकी निंदा करी, क्योंकि इंटरनेशनल लॉज, इंटरनेशनल ट्रीटीज, यूएन चार्टर्स को ताक पर रखकर यह काम किया गया था। भारत का स्टेटमेंट पढ़िए, उसमें अमेरिका का नाम तक नहीं है। क्यों थरथराते हैं मोदी जी, मैं समझ नहीं पा रही हूं। मतलब विश्व गुरु बनने की चाहत है, लेकिन दुनिया में अगर कुछ गलत हो रहा है तो उसको गलत कहने की हिम्मत नहीं है इनके अंदर। छोटे छोटे देश उसकी निंदा कर रहे हैं। जिस तरह से यूएन चार्टर्स का, जिस तरह से ग्लोबल ट्रीटीज का, जिस तरह से वर्ल्ड वॉर II के बाद एक सामंजस्य जो देश दुनिया में आया था, उसको तोड़ने की कोशिश की गई है यहां पर। कितना कायर प्रधानमंत्री है जो इस देश की अस्मिता के लिए, इस देश के अपमान के खिलाफ, इस देश के सम्मान में अमेरिका की बुलिंग को, अमेरिका के तिरस्कार को तिरस्कार नहीं कह पा रहा है, भारत के सम्मान की रक्षा नहीं कर पा रहा है। धिक्कार है मोदी जी, आप पर धिक्कार है। গৌতম দে, এবার আপনি বলুন যে ভারতের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা কিরকম হওয়া উচিত ছিল এবং বাস্তবে কি হয়েছে? প্রথম কথা, একটা গণতান্ত্রিক, আবার এখানেই আসছি, একটি গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান মানে প্রধানমন্ত্রীর প্রথম কথা বলা উচিত ছিল অন্য কোনো দেশে গিয়ে হামলা চালিয়ে তার প্রেসিডেন্টকে তুলে আনাটা আমেরিকার পক্ষে অত্যন্ত অন্যায়, গর্হিত এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এই কাজ করা হয়েছে, এটা বলা উচিত ছিল। এটা আমরা আশা করেছিলাম, কিন্তু আশা করলেই তো হবে না, কারণ আবার বলছি আশা করাটাই ভুল। কারণ আমরা জানি প্রধানমন্ত্রী মুখে যতই বলেন 56 ইঞ্চি চওড়া তার বুক, সমস্ত কিছু বলেন, ছাতি, কিন্তু কার্যত প্রতিটা ক্ষেত্রে তাকে দেখেছি, প্রতিটা ক্ষেত্রে, একটা ক্ষেত্রেও তাকে দেখিনি মুখ খুলে কিছু বলতে পেরেছেন। অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় খানিকটা কথা যেই শুনলাম, দুদিন পরেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল অপারেশন সিন্দুর। আর ওখান থেকে ট্রাম্প ঘোষণা করছেন, আমি বলে দিলাম তো যদি বন্ধ না করে তাহলে কিন্তু ট্যারিফ বাড়ানো হবে, ট্যারিফ বাড়িয়ে দিলাম। এই তো অবস্থা। এই যদি অবস্থা হয় এবং তার কোনো প্রতিবাদ নেই, তুমি এবার দেখো এই যে সমস্ত যে আমাদের বৈদেশিক নীতি কেন ফেল করেছে, কারণ আমাদের প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্ক, যে সুসম্পর্ক ছিল, সেটা বিভিন্ন কারণে নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণ আছে। আমি যদি এটা মনে করি, এটা তো ঠিকই, চীনের আগ্রাসন নীতি কিন্তু ছিল না। চীন কিন্তু অন্য কোনো দেশে গিয়ে নিজেরা বলে আমরা কোনো জায়গায় আক্রমণ করি না, হামলা করি না। ওরা দুটো দেশকে বলে, একটা তাইওয়ানকে বলে আর ওরা একটা অরুণাচলকে বলে থাকে যে এটা আমাদের। যাই হোক, কিন্তু ওরা কোনোদিন তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা, এবং ব্যবসা শুধু না, ব্যবসা দিক দিয়ে সারা ভারতবর্ষকে ঘিরে ধরা। এই ঘিরে ধরেছে ওরা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ভালো, নেপালের সঙ্গে খানিকটা হয়েছিল, এখন খানিকটা খারাপ হয়েছে ঠিকই, কিন্তু সমস্ত জায়গায় ওরা কিন্তু অনেক এগিয়ে আছে। বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক ওদের ভালো হচ্ছে। কেন ভারতবর্ষের হচ্ছে না? ভারতের যে সম্পর্ক যদি স্থাপিত হতো, তাহলে ভারত কিন্তু এই উপমহাদেশে নিজের মুখে দাদাগিরি না কথা বললেও ভারতকে সবাই মেনে নিত, যে ঠিক আছে ভাই, ভারত আমাদের কাছে পথপ্রদর্শক হিসেবে থাকবে, এটা মানত। এই যেটা সুপ্রিয়া শ্রীনেত বলছেন, এটা আমি কংগ্রেসের মুখপাত্র বলে উনি কংগ্রেসের কথা বেশি বলবেন, গুণগান করবেন, ঠিক আছে, উনি ইন্দিরা গান্ধীর কথা বলেছেন এবং কথাগুলো ভুল নয়। যে ইন্দিরা গান্ধী তো সত্যি নিক্সনের উপরে, মুখের উপরে বলে চলে এসেছেন, দেখা করেননি। এবং শুধু তাই নয়, তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নিক্সন আমেরিকান প্রেসিডেন্ট, সে কিছু কম যুদ্ধবাদ ছিল না, অনেক কিছু বললো, 7ম নৌবহর পাঠাবো। ইন্দিরা গান্ধী বললেন তাতে কিছু যায় আসে না, তুমি কি পাঠাবে, আমি যেটা করার সেটা করব। এই যে একটা সাহস, এই সাহসটা যদি না দেখানো হয়, আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে নিয়ে আসা, দেখো তিনি ডিক্টেটর ছিলেন কি ছিলেন না সেই নিয়ে আমি এখন প্রশ্ন করব না, হয়তো ডিক্টেটর ছিলেন, ঠিক আছে ছিলেন, সেটা তো নিজের দেশের লোকরা তারা ঠিক করবে, ডিক্টেটরকে তারা রাখবে কি রাখবে না, সেটা তো তাদের ব্যাপার। কাজেই সেই ব্যাপারটায় আমি যদি মনে করি যে না, ডিক্টেটর
আমরা নেব না, সহ্য করব না, তাহলে আমরা তাকে সরিয়ে দেবো গণতান্ত্রিক পদ্ধতিতে। কিংবা সেই দেশের মানুষ যদি চায় যে অন্য দেশকে সাহায্য করতে পারে, তার জন্য ইউনাইটেড নেশনস আছে, তার জন্য আন্তর্জাতিক আইন আছে, অনেক কিছু আছে, কিন্তু সেটা না মেনে আমেরিকা সেখানে গিয়ে ঠিক এক্স্যাক্টলি এর আগে আমেরিকা করেছে, অনেক জায়গায় করেছে, ইরাকে করেছে, আমরা জানি, এখানেও তাই করেছে, এই এই একই সময় জিনিস কিন্তু করেছে, ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। তখন তীব্র কিন্তু প্রতিক্রিয়া। আইকে গুজরাল তখন বিদেশ মন্ত্রী ছিলেন, খুব অস্থায়ী একটি সরকার ছিল, 11 মাসের সরকার। তারা কিন্তু প্রতিক্রিয়া দিয়েছিল, কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। এবং তীব্র প্রতিক্রিয়া ছিল, কড়া প্রতিক্রিয়া দিয়েছিল, কিছু থামেননি কোথাও, কারণ ভয় পাননি। আর এটা দেখে মনে হচ্ছে ভারত মনে হচ্ছে ভীত, সন্ত্রস্ত, শোষকের মতন, খরগোশের মতন, মনে হচ্ছে মাথা ঢুকিয়ে লুকিয়ে পড়বে। আমার একটা জিনিস মনে হয় যে এই যে অন্ধ ভক্তদের কথা বলছি না, যারা খুব হিন্দু হিন্দু নিয়ে বলছে, এদের নিয়ে একটা কমিটি করে প্রধানমন্ত্রী এদের আমেরিকার ট্রাম্পকে মোকাবিলা করতে দিতে পারে, তাহলে আমি বুঝতে পারি এই ভক্তদের মানে কি, কোথায় সাহসটা কোন জায়গায় আছে, আমি সত্যি বুঝতে পারি। তাহলে আমার মনে হয় এদের সেই কাজে লাগিয়ে দেওয়া উচিত। ইঁদুরের মতো গর্তে ঢুকিয়ে পড়বে, এতটুকু সাহস থাকবে না। আজকে এই যে মোদী সরকার এসেছে বলে এটা একটা চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা, সমস্ত ক্ষেত্রে বললাম এটাও একটা ব্যর্থতা, কারণ এটা কিন্তু সারা দেশের আইন শৃঙ্খলা যে ক্ষতি করছে, এটা কিন্তু বিদেশে যাচ্ছে। এবং এটা আমি বলে দিচ্ছি, ব্যাক অ্যাট দ্য ব্যাক অফ হিজ হেড, মানে মাথায় এই যে ট্রাম্পের, এটা কিন্তু থাকে যে ভারতে ক্রমাগত এই যে একটা অসন্তোষ চলছে ভেতরে ভেতরে, এটা কিন্তু ওনার কাজে লাগছে, উনি কিন্তু এটা ইউজ করবেন কোনো না কোনো দিন, করবেনই বলে ভারতে তো এই চলছে, মোদিকে অ্যাজ সাহায্য করছে। আমি যেটা বলছে, এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে নিয়ে আসা হলো, তুলে নিয়ে আসা হলো সস্তে, মুখে চোখে কাপড় বেঁধে হাঁটানো হলো কার্যত, এই যে করা হলো, তার বিরুদ্ধে একটা কথা বলবে না, একটা কথা বলবে না। তিনি ডিক্টেটর ছিলেন কি কি ছিলেন, আবার তো বলছি সেটা তাদের দেশের ব্যাপার, নিশ্চয় তাদের দেশের ব্যাপার, তুমি তার সমালোচনা করতেই পারো, কিন্তু এইভাবে যে নিয়ে আসা মনে হচ্ছে একজন যুদ্ধ অপরাধী, সে তো নয়, যুদ্ধাপরাধী তো তিনি নন। তাকে যদি নিয়ে আসা হয়, কালকের দিনে এই আমেরিকা যদি অন্যান্য দেশের উপরে এটা করে, তাহলে কি হবে? লক্ষ্য করো, ব্রিক্সের যারা মেম্বার তারা কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছে, তারা একদমই। ট্রাম্পের নিন্দে করেছে, ফ্রান্স পর্যন্ত নিন্দা করেছে, ইটালি, এর সবাই নিন্দে করেছে, মানে কড়া সমালোচনা করেছে। কেন করেছে? কারণ তারা একটা শঙ্কিত হয়েছিল বলেই তারা প্রথমেই প্রতিরোধের জায়গায় গিয়েছে। তারা এই যে বলেছে আমি এরপরে মেক্সিকো, এরপরে কলম্বিয়া, হ্যাঁ না তা না অনেক কিছু বলছেন, সবাইকে কিউবাকে দেব, বলা হয়েছে, এই কিউবার কথা কিউবাকে খুবই বলা আসছে। হয়েছে, হ্যাঁ হ্যাঁ। কিউবাকে বলা হয়েছে, কিন্তু ট্রাম্প এটা করবে, এটার মধ্যে আশ্চর্য কিছু নেই, ট্রাম্প এটা করতে পারে। কেন করতে পারে? কারণ ট্রাম্পের যা চরিত্র, ট্রাম্পের যা স্বভাব, তার সঙ্গে এটা যায়, খাপ খায়। তিনি নিজের স্বার্থে, ব্যবসার স্বার্থে, বানিয়াগিরির স্বার্থে যা মনে হয় সেটাই করতে পারেন। হি ক্যান গো টু এনি এক্সটেন্ট। এর আগে আমরা দেখেছি ইমপিচমেন্ট হয়েছিল কিন্তু শাস্তি হয়নি, ঠিক আছে, ইমপিচমেন্ট হয়েছিল কেন? তার সমর্থকরা কোথায় গিয়ে ঢুকে পড়েছিল আমরা জানি। এর আগে সাংঘাতিক ভাবে সরকারি ভাবে দখল করে নিতে চেয়েছিল আমেরিকান প্রশাসন। এইটা ভাবা যায়, এর চেয়ে দেশদ্রোহিতা আর কি হতে পারে? এটা করেছিল, এবং তারপরেও তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এবং যারা প্রেসিডেন্ট করেছেন, এই যে সুপ্রিমেসিস্ট, তাদের মধ্যে অনেকে এই হোয়াইট সুপ্রিমেসিস্ট, এই মাগা যাদের আমরা বলি, মেক আমেরিকা গ্রেট এগেন, এই যে যারা বলেছিল মাগা, তারা কিন্তু এখন পস্তাচ্ছে অনেকেই, এমনকি তার নিজের দলের লোকেরাই তার সমালোচনা করতে কুণ্ঠিত হচ্ছে না, বলছেন। আর বিরোধীরা তো তাকে ছেকে ধরছে, একেবারে কোনো জায়গায় তাকে ছাড়ছে না। কিন্তু ট্রাম্প জানেন এটাই তার শেষ টার্ম, মোটামুটি শেষ টার্ম, মতো যা খুশি করতে পারেন, যা খুশি করতে। আমেরিকার আইন অনুযায়ী এখনো পর্যন্ত যে আইনটা তিনি পরিবর্তন করতে পারেননি, সেটা হচ্ছে 2বারের বেশি কেউ আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারে।
দুটো না টার্ম। আমেরিকায় এটা এটা আইন, এটা বলি সুব্রত, এটা একটা মিসকনসেপশন আছে, এটা কোনো আইন নেই আমেরিকায়। আমেরিকায় এটা একটা ট্রেডিশনটা ছিল না আগে। এমন হতে পারে আমেরিকায় 3বারও কেউ দাঁড়াতে পারে, এর আগে হয়েছিল ঘটনা, কিন্তু একটা ট্রেডিশন হয়ে গেছে, 2বারের পর তারা ছেড়ে দেন এবং সেই ট্রেডিশনটা ওরা মেনে চলে। সেই জন্য ধরেই নেওয়া হয় 2বারের পর আর তার থাকবে না। এখন সেই জন্য উনি একটা প্ল্যান করেছিলেন 3য়বার দাঁড়ানো যাবে, এই ধরনের একটা কিছু প্ল্যান করেছেন কি, কিন্তু সেটা ওনার হয়নি, কার্যকর হয়নি, সফল হয়নি। উনি বুঝেছেন উনি আর সেরকম ভাবে দাঁড়াতে পারবেন না, এটা ভেবেছেন। ওটা আমেরিকার ব্যাপার, আমি আমেরিকার ছেড়ে দিলাম। আমেরিকানরা কি করবে সেটা আমেরিকান ব্যাপার। আমাদের দেশের কথা আমি, আমাদের দেশের এই সাহসটা, এই রক্তচক্ষু দেখিয়ে, এই যে আমি যেটা করলো আমেরিকা, আজকে যিনি বলছেন মোদি ভালো লোক, আমি যা বলি তাই করেন, আমাকে খুশি রাখতে চায়, আমাকে খুশি রাখা খুব জরুরি। কালকে যদি তার মনে হয় মোদি তাকে খুশি রাখছেন না, তখন তিনি কি করবেন? তিনি ট্যারিফেই ছেড়ে দেবেন? তিনি তো এই অবস্থা করতে পারেন। আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে তিনি এই অবস্থা করতে পারেন। তিনি কালকে কি করতে পারেন? উই ডু নট নো। সাংঘাতিক। ভাবলে তোমার শিউরে উঠতে হবে কি করতে পারেন। আমি বলছি না সেটা করতে সাহস পাবেন, কারণ ভারতবর্ষে একটা জিনিস এখনো পর্যন্ত আছে, ভারতবর্ষের গণতন্ত্রে আমরা দেখেছি সেই রকম কোনো যদি বিদেশি শক্তির কোনো এই ধরনের আধিপত্য দেখা যায়, তারা যদি উপরে আধিপত্য লাগাতে, তখন বিরোধী এবং শাসক এক হয়ে যায়, ভারতবর্ষের ভারতীয়রা এক হয়ে প্রতিবাদ করে, এবং তখন সেটাকে প্রতিরোধ করা কোনো বিদেশি শক্তির পক্ষে খুব কঠিন হয়, এটা আমরা জানি। তো আমি বলছি, এত দূর তো বলেছেন, এই যে চোখ রাঙানি, কার্যত চোখ রাঙা, বললাম তো জেঠুর মতন, মানে ছাত্রকে শাস্তি দেওয়া, না হলে তোমাকে যা শাস্তি দেওয়ার দেব, দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। কারণ একই সঙ্গে তুমি যেটা বললে ভেনেজুয়েলাকে যা করেছে, সেটা যদি একটা দৃষ্টান্ত হিসেবে উনি স্থাপন করতে চান, এই মিস্টার ট্রাম্প, তাহলে তো ভারতের পক্ষ খুব চিন্তার। এই জন্যে, বিশেষ করে এই জন্যে ভারতের অত্যন্ত কড়া একটা প্রতিবাদ জানানো উচিত ছিল। যেমন অন্য প্রতিবেশী বাংলাদেশে গিয়ে যখন এস জয়শঙ্কর যে জন্য গেছেন খালেদার মৃত্যুর পরে, সেখানে শোক বার্তা নিয়ে, ভারতের শোক বার্তা নিয়ে, খুব ঠিক আছে, বৈদেশিক নীতি হিসেবে ঠিক আছে, প্রতিবেশীর সঙ্গে এই সম্পর্ক রাখা দরকার, কিন্তু সেখানে গিয়ে তিনি কি মোহাম্মদ ইউনূসকে এই কথাটা জানিয়ে এলেন কড়া ভাষায়, যে আপনাদের দেশে যেটা চলছে সেটা আমরা কিন্তু পছন্দ করছি না, সহ্য করছি না, এটা অবিলম্বে বন্ধ করুন? এই ধরনের কোনো বার্তা কি শুনলাম? কোথাও শুনলাম না। বা প্রধানমন্ত্রী কি বললেন আমার বিদেশ মন্ত্রী গিয়ে ওনাকে এইরকম বলে আসবেন? তাও শুনলাম না। এটাও কিন্তু খুব মারাত্মক। কোনো জায়গাতেই তিনি সরব নন, তিনি কিছুই বলতে পারেন। এটা খুব দুর্ভাগ্য, সুব্রত। গৌতমদা, আমরা এর পরের পর্যায়ে আলোচনায় যদি ঢুকি, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের এই ধমকির পরে ভারতের বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়েছে। এবং গতকাল রাত্রিরে, যেটা আজকে সামনে এসছে, সেটা হচ্ছে রিলায়েন্সের পক্ষ থেকে একটি লিখিতভাবে বিবৃতি দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে যে তারা রাশিয়া থেকে আর তেল কিনবে না। এই বিবৃতির পরে আজকে সকালবেলায় যখন শেয়ার মার্কেট খোলে, তখন রিলায়েন্সের শেয়ারের দাম হুড়ুড় করে পড়তে থাকে এবং কয়েক লক্ষ কোটি টাকা এই বাজার থেকে চলে যায়, প্রায় 5% রিলায়েন্সের শেয়ার দর কমে যায়, যেটা জনগণের টাকা, তারা বিনিয়োগ করেছিলেন, মানুষ বিনিয়োগ করেছিলেন রিলায়েন্সের ভরসায়। তো এইটা বাণিজ্যের যে প্রভাব, এইটাতে আপনার প্রতিক্রিয়া কি, যে এটা ট্রাম্পের এই নাক গলানোতে, ভারতের আভ্যন্তরীণ বিষয়ে এরকম নাক গলানোতে ভারতের বিনিয়োগকারীদের কেন ক্ষতির মুখে পড়তে হবে? দেখো, এই যে রাশিয়ার সঙ্গে, এটা মূল জিনিসটা, এই যে মোদির কথাটা আমরা বলছি, এই মোদি বা ট্রাম্পের কথাটা বলছি, যে ট্রাম্পের কথা, বিভিন্ন কথা, এই মূল জিনিসটাই হচ্ছে এখানে, সূত্রটা সেখানে। এই যে ট্রাম্পের কার্যত চোখ রাঙানি, এটা মূলত এই জন্য, রাশিয়া থেকে তুমি তেল কেনা বন্ধ করো। রাশিয়া সস্তায় তেল বিক্রি করছে, ভারত সেটা কিনছিল, সেই তেলের লাভ যে টাকা হচ্ছে, সেই লাভের টাকা দিয়ে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। অতএব
রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে হবে। এই হচ্ছে আমাদের ট্রাম্পের নিদান, ট্রাম্পের নির্দেশ, কার্যত নির্দেশ। এবং ন্যাটো তাই এবং বলছে। সবচেয়ে বড় কথা, এই যে ঘটনাটা তুমি বললে, তার আগে দেখা যাচ্ছে যে একজন সেনেটর, মানে ট্রাম্পের আগে একজন সেনেটর senator। পরিষ্কার বলছেন, রিপোর্টারকে বলছেন, হ্যাঁ তার সঙ্গে ভারতীয় প্রতিনিধির কথা হয়েছে, তারা বলেছেন আর যাই হোক যেন ট্যারিফটা না বাড়ানো হয়। মানে অ্যাজ ইফ হাত কচলে বলা হচ্ছে, দরবার করা হচ্ছে সম্রাটের কাছে, যেন এইটা আপনারা দেখুন স্যার, আপনারা যেন এইটা বাড়াবেন না, এই ধরনের। এবং তখন ট্রাম্প ওইটা বলছেন, হ্যাঁ মোদি ভালো লোক, আমার বন্ধু লোক, কিন্তু মোদি জানেন আমাকে খুশি করাটা ওর খুব জরুরি এবং আমাকে খুশি করতে চান উনি। এই তো, মানে কিন্তু রাশিয়া আমি থেকে খুশি তেল নই, কেনা বন্ধ। সেটা বলেছেন আবার, আমি আমি খুশি খুশি নই, নই। আমি হ্যাঁ, খুশি, আমি খুশি নই, কারণ খুশি নই মানে এখনো জানেন যে রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে, এখনো কিছু কিছু হচ্ছে। এখন দেখো রাশিয়া থেকে তেল কারা কেনে? রাশিয়া থেকে তেলের মধ্যে একটা বিরাট অংশ কেনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, RIL। তারা কেনে, তারা কেনে মানে ইনফ্যাক্ট আমেরিকার একটা স্যাংশন করেছিল দুটো কোম্পানিকে, রাশিয়াতে দুটো কোম্পানির উপরে স্যাংশন করা আছে, তাদের তেল কেউ কিনবে না। কিন্তু তাছাড়াও তো অনেক সাপ্লায়ার আছে, অনেক সরবরাহকারী আছে যাদের উপরে স্যাংশনটা নেই। যেটা জানা গিয়েছিল, সেই যারা সাপ্লায়ার যাদের উপর স্যাংশন নেই, নন স্যাংশন সাপ্লায়ার, তাদের কাছ থেকে তেল কেনা হচ্ছিল। এবং তেলটা কিন্তু এই রিলায়েন্স কিন্তু তাদের রিফাইনারিতে এটা পরিশোধন হতো এবং বিদেশে বিক্রি হতো, লাভের টাকা ঢুকতো আম্বানিদের খাতায়, এটা পরিষ্কার আমরা জানি। এবং আমাদের দেশে যে তেলটা বিক্রি হতো আমরা কিন্তু লাভ পাইনি, আমাদের দেশের লোক কিছু লাভ পাইনি, আমরা কিন্তু দাম বেড়েই গেছে, দাম কিন্তু কমেনি। দেশের যে মানুষ, দেশের জনসাধারণ, যাকে মোদী সরকাররা প্রজা হিসেবে রেখে দিয়েছে, নাগরিক হিসেবে নয়, তারা কখনোই সুবিধা পাননি। যাই হোক, সবচেয়ে বড় কথা, এটা একটা ব্লুমবার্গ যে সংস্থা, সংবাদ সংস্থা, তারা একটা খবর ছাপলো। তারা ছাপলো কি, যে রিলায়েন্সের জামনগরের রিফাইনারির জন্য রাশিয়া থেকে 3টে ট্যাঙ্কার যাচ্ছে, ক্রুড অয়েল যাচ্ছে, তারা সেখানে উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং লক্ষণীয় যে ব্লুমবার্গ যখনই বলল, ঠিক তারপরে আমেরিকার টাইম অনুযায়ী ঠিক তারপরেই কিন্তু ট্রাম্পের কথাটা এসেছে। ট্রাম্প বলেছে যে মোদি আমাকে খুশি করবার জন্য এই কিন্তু আমি খুশি নই, রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে, ঠিক তারপরে। এবং তারপরেই রিলায়েন্স মধ্যরাত্রির পরে রাত্রির 1:45 নাগাদ, এই তুমি যেটা বললে, একটা ইস্যু করলো স্টেটমেন্ট রাত্রির 1:45-তে। তখন কেউ জেগে নেই, সবাই ঘুমোচ্ছে নিশ্চয়, কিন্তু তারা জেগেছিলেন, কারণ নিশ্চয় ট্রাম্প যে বলেছেন তাদের কাছে খবরটা এসেছে। সঙ্গে সঙ্গে এসেছে কি না এসেছে উই ডু নট নো, কিন্তু আমরা দুটো মেলাতে পারছি। তারপরেই তারা বললো, না না, আমরা কোনো রকমের তেল তো কিনছি না, আমরা রাশিয়া থেকে কোনো তেল কিনছি না, এবং রাশিয়া থেকে তেল কেনার কোনো কথাও নেই জানুয়ারিতে, আমাদের নেই। বেশ কথা। প্রথম কথা হচ্ছে যে আমেরিকার একটি সংস্থার সঙ্গে কিন্তু এমনিতেই আমাদের চুক্তি ছিল যে কেনা হবে প্রত্যেক মাসে 5 বিলিয়ন বা কত মিলিয়ন এইটা ব্যারেল আমাদের কেনা হবে, এরকম একটা হিসেব ছিল। প্রথমত সেই চুক্তির কি হলো আমরা জানি না। সেই চুক্তি যদি বলবৎ থাকে তাহলে তো ভারত কিনবে, ভারতের এই যারা আছে রিলায়েন্স কিনবে। আর যদি নাও হয়, আমার বক্তব্য, ট্রাম্প বলে দেবে আমরা কোথার থেকে তেল কিনবো, কোথার থেকে ধান কিনবো, কোথার থেকে চাল কিনবো, সব বলে দেবে সে, ট্রাম্পই বলে দেবে। তাহলে তো ট্রাম্প আমাদের দেশেরও প্রধানমন্ত্রীর ওপরে একটা পোস্ট দিতে হয় তাকে। আমি তো ডিফ্যাক্টো প্রেসিডেন্ট হয়ে যাবে। প্রেসিডেন্ট মানে কিরকম প্রেসিডেন্ট? এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হবে, এক্সিকিউটিভ যা বলবে তিনি। ঠিক, হ্যাঁ, তিনি তিনি executive নীতি ঠিক president, করবেন, তিনি ভারতের নীতি হ্যাঁ ঠিক করবেন। তিনি ঠিক করবেন, এবং তিনি ঠিক করে দিচ্ছেন মনে হচ্ছে। তিনি অপারেশন সিন্দুর থামিয়ে দিচ্ছেন, তিনি ভারত কোত্থেকে তেল কিনবে তিনি বলে দিচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী কোথায় কথা, লাল কেল্লা থেকে তিনি RSS এর গুণগান করেন, RSS এর গুণগান নয়। তিনি লাল কেল্লা থেকে বলুন, ট্রাম্প সাহেব আপনি মুখ বন্ধ করুন, আপনার মুখের চোপা আমি শুনতে চাই না। আমরা ভারত, আমরা সার্বভৌম যে দেশ, আমাদের যে সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যা যা করা তাই করতে পারি। কোথায় শুনছি, কোথায় শুনলাম, কেন শুনলাম না? এবং তুমি যেটা বললে, তারপরেই রিলায়েন্সের এই শেয়ার মার্কেট ফল 5% ফল করেছে, প্রায় 1,00,000 কোটি মতন টাকার লোকসান হয়েছে। সেই টাকাটা কাদের টাকা?
এই টাকাটা যারা শেয়ার কিনেছে আমাদের মতন লোকেরা, যারা আমাদের মতন লোকেরা কিনেছে, ভাবছিল ভারতে সাংঘাতিক শেয়ার মার্কেট হবে, অতএব ভবিষ্যতের জন্য আমাদের তো প্রচুর সবই চলে মোদি যাচ্ছে। ভক্ত অন্ধভক্তরাও রয়েছে যাদের আজকে ক্ষতির মুখে তারাও পড়তে আছে, হয়েছে। তারাও আছেন, তাদের প্রচুর টাকা গেল, তাদের টাকা গেল তো কার কি এসে গেল, তাদের টাকা গেল তো কার কি এসে গেল। কিন্তু বক্তব্য হচ্ছে আজকে যদি একটা কথায় এটা হয় তাহলে কালকে কি হবে, কালকে যদি আরো কিছু স্যাংশন হয় তখন কি হবে। এই স্যাংশন কিন্তু হয়েছিল অটল বিহারীর সময়ও, কিন্তু আমেরিকা স্যাংশন করেছিল ভারতে, কিন্তু কিছু যায় আসেনি। অটল বিহারী কিন্তু গুরুত্ব দেননি, পাত্তা দেননি। ইনি তো সবেতেই পাত্তা দিচ্ছেন মোদী সাহেব। আমাদের দুর্ভাগ্য তো এখানে, উনি সবাইকে নিয়ে চলতেও পারেন না, মতামতও নিতে পারেন না। প্রশাসনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কিরকম অবস্থা, একটা কোথায় একটা একটা মনে হচ্ছে যেন প্রশাসনিক এমনই একটা ঢিলে ঢালা ব্যাপার। উনি শুধু বিদেশ যাত্রা করতে ভালোবাসেন, মোদী সাহেব নিশ্চয় মাঝে মাঝে দেশে আসেন এবং দেশে এসে প্রচার চালান। ওনার একটাই ব্র্যান্ড, নির্বাচনে জিততে হবে, জেতার জন্য ওনার একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, এটা ফ্যাক্ট। উনি বক্তৃতা করেন, সাধারণ মানুষ, খুব সাধারণ, গরিব, দরিদ্র, অনেক সময় অশিক্ষিত মানুষ, অসহায় মানুষ মনে করেন একটা মহান কথা শুনলাম, মহান বাণী শুনলাম। উনি সেই করে উনি নির্বাচনে জেতার জন্য যা যা করণীয় তাই করেন, এবং তার যারা যারা আছেন তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে তারা তারা ছক কষেন কি করে নির্বাচনে জেতা যাবে। এর বাইরে আর কিছু ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি না। সুব্রত, প্রধানত আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, তবু একটি শেষ প্রশ্ন আপনার কাছে রাখছি, যে এই যে হুম, অবস্থাটা এখন আমরা দেখছি, আজকে যে অবস্থাটা দেখছি, আপনার অনুমান কি ভবিষ্যতে ট্রাম্প আরো চাপ বাড়াবেন এবং তার পরিণতি কি হতে পারে, আপনার নিজের অনুমান কি? দেখো, যদি এ তো যদির কথা বলা যায় না, কে কোন এখানে ট্রাম্প কি পার্সপেক্টিভে থামার খেলবে। মতো? তিনি একের পর এক যেরকম ভূমিকা নিয়ে চলেছেন গত এক বছর ধরে, এক বছর প্রায় সময়, আহ, তাতে আগামী 3 বছর তার টার্মে তিনি কি করতে পারেন? তিনি আরো কি এটাকে বাড়িয়ে নিয়ে যাবেন? দেখো, বৈদেশিক নীতি বা যে কোনো নীতি দেশের মধ্যে দুটো ভাবে হয়। একটা হচ্ছে সরাসরি খেলা, তুমি তো জানো, এগিয়ে খেলা। আরেকটা হচ্ছে কৌশলে খেলা, তাই তো? কৌশলে খেলা নিশ্চয়ই তার একটা গুরুত্ব আছে, কিন্তু কিছু কিছু তো সরাসরি খেলতে হয়। তুমি সরাসরি না খেললে তুমি তোমার যে অ্যাগ্রেসিভ, যে তোমার যে মুড, সেটা কিন্তু জানতে পারে না কেউ। ট্রাম্প কিন্তু সেটাই দেখাচ্ছে, তুমি তাকে থামাতে পারবে না। এই যারা মোদি ভক্তদের বা মোদি সাহেবের একটা জিনিস মনে রাখা উচিত, তাকে একটা বেছে নিতে হবে। আমি খুব পরিষ্কার করি, ট্রাম্প থামবে না, ট্রাম্প এইভাবেই খেলবে, ট্রাম্প এইভাবে খেলে অভ্যস্ত, ট্রাম্পের এইটাই খেলার চলন, এটা তো আমরা জানি কিভাবে খেলেন। সেটাকে আটকাতে গেলে তোমাকে ভাবতে হবে কাকে তুমি সঙ্গে নেবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন না, পাণ্ডব না কৌরব, একজনকে দিলেন তার নারায়ণী সেনা, আর নাকি নিজে তাকে, তিনি কোন দিকে থাকবেন। তো পাণ্ডবের যেটা বলা হলো, পাণ্ডবরা চাইলো আপনি আমাদের সঙ্গে থাকুন, নারায়ণী সেনা কৌরবদের দিয়ে দিন, ভাগ হয়ে গেল। তো মোদিকে ভাবতে হবে তিনি রাশিয়ার সঙ্গে থাকবেন নাকি আমেরিকার সঙ্গে থাকবেন, তার বৈদেশিক নীতি কি হবে, পরিষ্কার ভাগ করে নিতে হবে। তিনি যদি মনে করেন সাপ আর ব্যাঙ দুটোই একই, তাহলে কিন্তু খুব মুশকিল, এটা তাকে মনে রাখতে হবে। দুটো গালেই চুমু খাওয়া খুব কঠিন, এইটুকু মনে করি সুব্রত। ধন্যবাদ গৌতম দা। খুব সুন্দর আপনি ট্রাম্পের দ্বিচারিতার কথা খুব সুন্দর তুলে ধরলেন আজকে যুক্তি দিয়ে। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের কাছে একটা অনুরোধ, আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং সেই সঙ্গে আপনারা আমাদের উৎসাহ আরো বৃদ্ধি করার জন্য আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখলে আমরা সত্যিই খুব খুশি হব। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার সময় আজকে দিলেন আমাদের জন্য। আর আপনাদের সবাইকে নমস্কার।